আসসালামু আলাইকুম। ক্যান্টনমেন্ট কলেজ যশোরের অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এর শিক্ষার্থীরা সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা এসেছি অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ ফিনান্সের একটি ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাসের টপিক আমাদের 5-এর ক অধ্যায়, যেটা ছিল স্টক মূল্যায়ন বা ভ্যালুয়েশন অফ স্টক। সেই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আজকে আমরা এসেছি। এর আগে একটা ক্লাস হয়েছে এই চ্যাপ্টারের উপরে। আজকে আমরা সেই চ্যাপ্টারেরই বাকি অংশ নিয়ে আলোচনা করব। বিভিন্ন রকমের ব্যবহারিক অঙ্ক এখানে আছে, সেই অঙ্কগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব আজকে। তো শিক্ষার্থীরা, তোমরা রেডি হয়ে যাও। আমরা এখানে বিভিন্ন রকমের উদাহরণের মাধ্যমে আমাদের যে তথ্যগুলো আছে বা আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা এখানে সমাধান করার চেষ্টা করব। তো আমি আজকে বেশ কিছু জিনিস নিয়ে এখানে এসেছি, আমরা শুরু করি। প্রথমেই একটা অঙ্ক আমি নিয়েছি। গতদিন আমরা বেশ কিছু সূত্রের অবতারণা করেছিলাম, সেই সূত্রগুলোকে আমরা বিভিন্নভাবে আজকে ব্যবহারিক আলোচনার মাধ্যমে সেগুলোর প্রয়োগগুলো আমরা শিখব। তো গতদিন আমরা দেখেছিলাম ইল্ড টু ম্যাচুরিটি, এরকম একটা সূত্র দেখেছিলাম। সেরকম একটা অঙ্ক দিয়ে আজকে আমরা শুরু করি। একটা উদাহরণ আমি নিয়েছি। অঙ্কে বলা আছে, a 10% preferred stock of টাকা 1000 each is issued at a discount of 9% and redeemable at a premium of 5% after 8 years. Flotation cost is 2%. Calculate yield to maturity. কিছু তথ্য দেওয়া আছে আমাদের, সেখান থেকে yield to maturity সূত্র বসিয়ে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। কি কি তথ্য দেওয়া আছে দেখি। আমাদের এখানে বলা আছে যে একটা প্রিফার্ড স্টক, যেটা প্রতিটার মূল্য 1000 টাকা, 10% সেটার মূল্য। 10% মানে হচ্ছে যে 10% আমরা এখানে ডিভিডেন্ড দিব, এবং এটা ডিসকাউন্ট অফ 9%, তার মানে এটা 9% হারে ডিসকাউন্ট হতে পারে। আচ্ছা, এবং একটা প্রিমিয়াম অফ 5% আফটার 8 ইয়ার্স, 8 বছর পরে একটা লভ্যাংশ দেওয়া হবে যেটা 5%, এবং এটার আরেকটা কস্ট আছে ফ্লোটেশন কস্ট, এটা আমরা 2% ধরেছি। এই হচ্ছে আমাদের তথ্য। সেখান থেকে ইল্ড টু ম্যাচুরিটি আমাদের বের করতে হবে। তো আমাদের সলিউশনে কি কি দেওয়া আছে দেখি। আমাদের শেয়ারের ফেস ভ্যালু 1000 টাকা, প্রিফার্ড ডিভিডেন্ড এটা 10% আমি বলেছিলাম, তার মানে 100 টাকা। 1000 টাকা 10% হয় 100 টাকা। আর রিডিমেবল ভ্যালু, এটা আমরা ধরি হচ্ছে ফেস ভ্যালু এবং প্রিমিয়াম, এই দুটো মিলে। তো আমাদের প্রিমিয়াম আমরা দেওয়া আছে 5%, 5%-এ আসে 50 টাকা, এবং আমাদের ফেস ভ্যালু শেয়ারের 1000 টাকা। টোটাল আমাদের রিডিমেবল ভ্যালু আসে 1050 টাকা। আচ্ছা, এরপরে আমাদের দেওয়া আছে নাম্বার অফ ইয়ার্স, এন এর মান 8, আর সেল ভ্যালু, সেল ভ্যালু মানে হচ্ছে ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট। তো আমাদের এখানে ফেস ভ্যালু আছে আমাদের 1000 টাকা, আর ডিসকাউন্ট মানে হচ্ছে ওই 1000 টাকার যে 9%, তার মানে 90 টাকা, সেটা আমাদের ডিসকাউন্ট। এই যে আমাদের দেওয়া আছে ডিসকাউন্ট রেট 9%, তার মানে 1000 টাকার 9% কাটলে যেটা হয়, সেই ডিসকাউন্টটা বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের সেলস ভ্যালু। অর্থাৎ আমাদের এই শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, কিন্তু যদি বিক্রি করতে যাই তাহলে বিক্রি করতে হবে 910 টাকায়। তারপরে আসছি নিট সেলস ভ্যালু বা এনএসভি। নিট সেলস ভ্যালু মানে হচ্ছে সেই সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট, এটা যদি থাকে সেটা বাদ দিতে হবে। তো আমরা জানি সেলস ভ্যালু 910 টাকা, আর ফ্লোটেশন কস্ট 2%। তো সেই 910 টাকার 2% কাটলে হয় 18 টাকা 20 পয়সা। এটা 910 টাকার থেকে বাদ দিলে থাকে 891 টাকা 80 পয়সা। এটা হচ্ছে আমাদের নিট সেলস ভ্যালু। অর্থাৎ আমাদের এখানে ইল্ড টু ম্যাচুরিটির যে সূত্রটা আছে, এবার আমরা সেখানে আসি। আমাদের আছে ডিপি, ডিপি মানে হচ্ছে ডিভিডেন্ড, আরভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এন, টোটালটা ডিভাইডেড হয়ে আবার আসছে আরভি প্লাস এনএসভি বাই 2
ইন্টু 100, অর্থাৎ এই সূত্রের এই মানগুলো আমরা উপরে বের করেছি। আমরা এনএসভি বের করেছি, এসভি বা সেলস ভ্যালু থেকে, আর রিডিমেবল ভ্যালুটা বের করেছি আমরা ফেস ভ্যালুর সাথে প্রিমিয়ামটা যোগ করে, আর এন মানে আমাদের 8 বছর, এই সংখ্যাগুলো আমরা পেয়েছি। আর ডিপি মানে হচ্ছে আমাদের ডিভিডেন্ড পার শেয়ার, তো সেটাও আমরা বের করেছি। 5% দেওয়া ছিল, সেটা আমরা পেয়েছি, সরি 10% বলা ছিল, সেটা আমরা বের করেছি। তো সবগুলো মান আমরা এই সূত্রে বসিয়ে যখন ক্যালকুলেশন করছি তখন দেখছি যে 12.34%, এটা আমাদের ইল্ড টু ম্যাচুরিটি। তার মানে হচ্ছে আমাদের যেই ম্যাচুরিটি পিরিয়ড 8 বছর পরে যে আমাদের যেই পার্সেন্টেজ বা আমাদের যে প্রাপ্তিটা আসবে সেটা কত পার্সেন্ট হবে, সেটা আমরা বের করলাম যে 12.34% আমাদের প্রাপ্তি হবে ওখানে। সূত্রটা এই, ডিপি প্লাস আরভি মাইনাস এনএসভি বাই এন ডিভাইডেড বাই আরভি প্লাস এনএসভি বাই 2 টোটালটার সাথে ইন্টু 100। এখন এই মানগুলো বের করে অঙ্কে প্রদত্ত ইনফরমেশন থেকে এই মানগুলো বের করে সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে আশা করি। এই ছিল আমাদের ইল্ড টু ম্যাচুরিটির একটি অঙ্ক। এরপরে আমরা আসি আমাদের গ্রোথ রেট দিয়ে যদি কখনো অঙ্ক আসে সেটা নিয়ে। তো দেখি কেমন আসে জিনিসটা। একটা অঙ্ক নিয়েছি, সেখানে বলা আছে বেঙ্গল বিস্কুট লিমিটেড keeps 60% payout ratio. The opportunity cost is 30% and growth rate of dividend is 5% for next 4 years. The expected earning per share for the first year is টাকা 20. Compute the price of the share. আমাদের একটা কম্পিউট দ্য প্রাইস অফ দ্য শেয়ার, শেয়ারের মূল্য বের করতে বলা হয়েছে। সেই শেয়ারে কি কি আছে? বেঙ্গল বিস্কুট লিমিটেডের শেয়ার বলা হয়েছে 60% পে আউট রেশিও, তার মানে এই শেয়ারের থেকে আমরা 60% আমরা পাবো বা কোম্পানি দিবে। অপরচুনিটি কস্ট আছে 13% এবং গ্রোথ রেট অফ ডিভিডেন্ড ইজ 5% ফর নেক্সট 4 ইয়ার্স, মানে আগামী 4 বছর ধরে 5% হারে আমরা ডিভিডেন্ড পাবো, এবং এটাই আমাদের গ্রোথ রেট। এবং এক্সপেক্টেড আর্নিং পার শেয়ার, মানে প্রতি শেয়ারে আমাদের ইনকাম হবে এক্সপেক্টেড, আশা করছি আমরা যে 20 টাকা। এই হচ্ছে আমাদের তথ্য। এখান থেকে আমাদের সেই শেয়ারের মূল্যটা বের করতে হবে। এখানে আমাদের কি কি দেওয়া আছে সেই দেখি। ডিভিডেন্ড পে আউট রেশিও 60%, আর্নিং পার শেয়ার 20, কস্ট অফ ইকুইটি বা আমাদের গ্রোথ অপরচুনিটি কস্ট যেটা সেটা 13%, গ্রোথ রেট 5%। এই সব কিছু থেকে আমাদের ফার্স্ট ইয়ারের ডিভিডেন্ড পার শেয়ার যদি আমরা পাই তাহলে ইপিএস গুণ ডিভিডেন্ড পার শেয়ার, ডিভিডেন্ড পে আউট রেশিও। তার মানে আমাদের প্রথম বছরের এক্সপেক্টেড ছিল 20 টাকা এবং তার 60% আমরা জানি দেওয়া আছে, তার মানে 12 টাকা হচ্ছে আমাদের প্রথম বছরের ডিভিডেন্ড পার শেয়ার। প্রথম বছরে প্রতিটা শেয়ারে আমরা লভ্যাংশ পাবো 12%। কি করে বের করলাম? প্রথম বছরে আমাদের আর্নিং পার শেয়ার হচ্ছে, মানে প্রতি শেয়ারে ইনকাম করেছি 20 টাকা, আর এই ইনকামের 60% আমরা লভ্যাংশ হিসেবে পাবো সেটা বলা আছে। তাই সেই 20 টাকার 60% 12 টাকা আমরা প্রতি শেয়ারে লভ্যাংশ পাবো। আচ্ছা, এবার দ্বিতীয় বছরে আমরা যদি দেখি, সেটা আসছে সেই ডিভিডেন্ড, প্রথম বছরের যে ডিভিডেন্ড তার সাথে আমরা 1+G, মানে জি তে গ্রোথ রেট, এটা গুণ করেছি। প্রতি বছরই সেটা করতে হবে। 1টা একটা কনস্ট্যান্ট ফিগার এবং জি হচ্ছে আমাদের গ্রোথ রেট 0.05, তার মানে 1.05। এটার সাথে 12 দিয়ে গুণ করলে আসে 12.60। এটা আমাদের দ্বিতীয় বছরের ডিভিডেন্ড পার শেয়ার। তৃতীয় বছরে যে পাচ্ছি সেই দ্বিতীয় বছরের যেটা তার সাথে আবার 1.G গুণ করলে আসে 13.23। তৃতীয় বছর শেষে আমাদের ডিভিডেন্ড পাচ্ছি 13 টাকা 23 পয়সা। ঠিক একইভাবে চতুর্থ বছরেও যদি করি, সেই 13 টাকা 23 পয়সার সাথে 1.05 গুণ করলে আসে 13 টাকা 89 পয়সা। এটা হচ্ছে আমাদের এই 4 বছরের প্রতি বছরের কি পরিমাণ ডিভিডেন্ড বা লভ্যাংশ আমরা পাবো সেটার একটা হিসাব। এখন এখান থেকে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে যে P4, মানে চতুর্থ বছরের শেষে যে আমাদের যেই
মানে যে জিনিসটা আমরা এখানে চাচ্ছি মানে প্রাইস পার শেয়ার বা প্রতিটা শেয়ারের মূল্য, সেটা আমরা এখানে দেখাচ্ছি। সূত্র হচ্ছে P4 মানে চতুর্থ বছর শেষে যে D4 ইন্টু 1+G/KE-G। এটা হচ্ছে আমাদের সূত্র, গত অঙ্কেও আমরা দেখিয়েছিলাম। D4 মানে D4 এর যেই চতুর্থ বছরের যে ডিভিডেন্ড সেটা, 1+G মানে 1+05, নিচে KE মানে হচ্ছে সেই কস্ট আমাদের 13%, আর -G মানে গ্রোথ রেট। এই সমস্ত মান বসিয়ে ক্যালকুলেশন করলে আসে 182 টাকা 38 পয়সা। এটাই হচ্ছে আমাদের শেয়ারের মূল্য। এই ছিল আমাদের এখানকার অঙ্ক, যে আমাদের কম্পিউট দ্য প্রাইস অফ দ্য শেয়ার চেয়েছিল। আমাদের এখানে শেয়ারের মূল্য এসছে 182 টাকা 38 পয়সা। তার মানে আমাদের প্রথমে সেই যা তথ্য আছে সেখান থেকে 4 বছরের ডিভিডেন্ড বের করে নিতে হবে। তারপরে সেখান থেকে আমাদের এই চতুর্থ বছর শেষে এসে আমাদের এই সূত্রটায় মান বসিয়ে আমাদের ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে আশা করি। এই ছিল আমাদের ডিভিডেন্ডের অঙ্ক। এরপরে আসছে আমাদের সেই ডিভিডেন্ড গুলোকে একত্রিত করলে আমাদের সেই প্রতি শেয়ারের মূল্যটা বেরোচ্ছে সেটা। এখানে আমাদের প্রতি শেয়ারের মূল্য হচ্ছে প্রথম বছরের ডিভিডেন্ড বাই 1+KE মানে সেই অপরচুনিটি কস্ট, উপরে পাওয়ার হচ্ছে 1, প্লাস দ্বিতীয় বছরের ডিভিডেন্ড এই সূত্রে পাওয়ার 2, তৃতীয় বছরের ডিভিডেন্ড, আর চতুর্থ বছরের D4 প্লাস P4 বাই নিচে চতুর্থ বছরের KE। এই টোটাল জিনিসটা মান বসলে ক্যালকুলেশন করে যোগ করলে আমরা পাচ্ছি আমাদের প্রতি শেয়ারের মূল্যটা। তার মানে আমাদের প্রতি শেয়ারে প্রথম বছরের ডিভিডেন্ড, দ্বিতীয় বছরের ডিভিডেন্ড, সমস্ত বছরের ডিভিডেন্ড গুলো একত্রিত করে আমরা যখন দেখাচ্ছি, সেই সমস্ত গুলোকে যোগ করে আবার যখন আমরা পাচ্ছি, তখন আমাদের টোটাল 4 বছরের যে ডিভিডেন্ড সহ শেয়ারের মূল্য পেয়ে আমাদের পাচ্ছি যে প্রতিটা শেয়ারের মূল্য আসছে আমাদের 150 টাকা 03 পয়সা অ্যাপ্রক্সিমেটলি। এটাই হচ্ছে আমাদের অঙ্কের শেষ। এবার আমরা আসছি আরেকটা ধরনের অঙ্ক, দেখি আমরা এই অঙ্কে কি তথ্য দেওয়া আছে। 25 নাম্বার উদাহরণ যেটা আমরা নিয়েছি সেখানে এখানে বলা আছে, এ কোম্পানি হ্যাজ বিন এক্সপেক্টেড টু গ্রো at 8% per year for the next 4 years and then to grow indefinitely at the same rate as that of the national economy, that is 4%. The required rate of return on the equity share is 13%. Assume that the company paid a dividend of taka 5 per share last year. Determine the market price of the share today. তার মানে আমাদের যে শেয়ার আছে সেই শেয়ারের বর্তমানে আমাদের মার্কেট প্রাইস কত সেটা বের করতে হবে উপরোক্ত তথ্য থেকে। কি কি তথ্য দেওয়া আছে আমরা দেখছি। গ্রোথ রেট দেওয়া আছে 8%, নাম্বার অফ ইয়ার 4, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা কেই যেটা আমরা এর আগের অঙ্কে নিয়েছিলাম 13, আর ডিভিডেন্ড পার শেয়ার হলো 5 টাকা। এই আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা পরবর্তী সূত্রে মান বসাবো, ঠিক একই রকম ভাবে সূত্র যেটা আগে করেছিলাম সেটা। D1 D2 D3 D4 4 বছরের সেই ডিভিডেন্ডটা বের করেছি আমরা। এবার সেই 4 বছরের ডিভিডেন্ড গুলোকে একত্রিত করেছি। পিভি অফ ডিভিডেন্ড আমাদের এখানে যেহেতু বর্তমান মূল্যটা চেয়েছে সেজন্য আমাদের প্রেজেন্ট ভ্যালুটা আমাদের বের করতে হবে। কিভাবে? ডিভিডেন্ড 4 বছরের প্রেজেন্ট ভ্যালুর যোগফল আমরা এখানে নিয়েছি, যে D1 বাই 1 প্লাস I টু দি পাওয়ার n। এই 1 2 3 4 এগুলো হচ্ছে n এর মান, মানে প্রথম বছরে হবে 1, দ্বিতীয় বছরে 2, তৃতীয় বছরে 3, চতুর্থ বছরে 4, আর উপরে হবে ডিভিডেন্ডের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই টোটাল সমস্ত সূত্রটা বসিয়ে মান বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আমাদের পিভি অফ ডিভিডেন্ড পাচ্ছি 17 টাকা 88 পয়সা। এটা হচ্ছে আমাদের স্টেপ 2। তার মানে প্রথম স্টেপে আমাদের সেই আগের মতো D1 D4 D2 D3 D4 বের করে নিতে হবে আগের সিস্টেমে গ্রোথ রেটের সাথে যোগ করে। আচ্ছা, স্টেপ 2 তে আমাদের পিভি বা প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এর কারণ হলো আমাদের এখানে মার্কেটের প্রেজেন্ট ভ্যালু চাওয়া হয়েছে, আমাদের শেয়ারের মার্কেটে প্রেজেন্ট ভ্যালুটা চাওয়া হয়েছে, তাই পিভি অফ ডিভিডেন্ডটা বের করতে হবে। এরপরে আমাদের স্টেপ 3 তে আমরা সেই P4 এর মান, যেটা এর আগের অঙ্কে আমরা দেখিয়েছিলাম, সেটা বের করছি। P4 মানে হচ্ছে আমরা জানি D4 into 1 plus G by KE minus G।
এই সূত্রটা বসিয়ে মান বসালে পাচ্ছি 78.56। তার মানে প্রাইস 4 বছর শেষে এসে প্রাইসটা আসে এত টাকা। এইবার সেই স্টেপ 4 বা এখানে দেখাচ্ছি পিভি অফ P4, মানে এই যে P4টা আমরা বের করলাম সেটাকে আমরা সেই পিভি দিয়ে আবার ভাগ করব। P4 এর মান আমরা পেয়েছি 78 টাকা 56 পয়সা, সেটাকে আমরা ভাগ করব 1 প্লাস i টু দি পাওয়ার n দিয়ে। i টু দি পাওয়ার n দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 48 টাকা 18 পয়সা। তার মানে আমাদের এখানে বেরোলো জাস্ট P4 এর প্রেজেন্ট ভ্যালুটা আমরা বের করে নিলাম। তো 4 বছর আগে যে টাকাটা হবে 78 টাকা 56 পয়সা, সেই টাকাটার বর্তমান মূল্য হচ্ছে 48 টাকা 18 পয়সা। এবার স্টেপ 5 এ দেখাচ্ছি যে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার, যেটা আমাদের চাওয়া হয়েছে টুডে, মানে বর্তমানে বা আজকে আমাদের মার্কেটে কত টাকা আসছে। এটার সূত্র হচ্ছে পিভি, ডিভিডেন্টের যে পিভি যেটা আমরা এর আগের স্টেপে দেখিয়েছিলাম, এই যে স্টেপ 2 তে আমরা দেখিয়েছিলাম সেটা, যোগ পিভি অফ P4, মানে এই যে যেটা আমরা পেয়েছি। তার মানে প্রেজেন্ট ভ্যালু ডিভিডেন্ড আর প্রেজেন্ট ভ্যালু শেয়ারের মূল্য, এই দুটো যোগ করলে আমাদের পাচ্ছি 66 টাকা 06 পয়সা। এই হচ্ছে আমাদের টোটাল প্রাইজের মূল্যটা, আমাদের শেয়ারের বর্তমান মূল্য টুডে, মানে বর্তমানে আমাদের মার্কেটে শেয়ারের মূল্য আছে 66 টাকা 06 পয়সা। কি করে বের করলাম আবার বলি, যে ডিভিডেন্টের পিভি বের করেছি আর শেয়ারের পিভি বের করেছি। এই দুটো পিভি বের করে আমরা সেই দুটো পিভি কে যোগ করেছি। যেহেতু প্রেজেন্ট ভ্যালু চাওয়া হয়েছে, এর আগে যে অঙ্কটা ছিল সেই একই অঙ্ক, জাস্ট এই ডিভিডেন্টের পিভি আর প্রেজেন্ট ভ্যালুর এই শেয়ারের পিভি, শেয়ার মূল্যের পিভি, এই দুটো পিভি যোগ বের করে এই পিভি দুটোতে যোগ করেছি। যোগ করলে আমাদের বেরিয়েছে যে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার, এই দুটো আমাদের যোগ করলে আমরা পাচ্ছি 66 টাকা 06 পয়সা, যেটা শেয়ারের বর্তমান মূল্য। এই ছিল আমাদের এই অঙ্কটা। এরপরে আরো একটি অঙ্ক আমরা নিয়েছি, সেখানে দেখা যাচ্ছে, আমরা পড়ি, বলছি নন্দিনী কোম্পানি প্রেজেন্টলি পেজ এ ডিভিডেন্ড অফ টাকা 3 পার শেয়ার অন ইটস কমন স্টক। প্রতিটা শেয়ারে ডিভিডেন্ড দিচ্ছে 3 টাকা। The company expect to increase the dividend at a 12% annual rate the first 4 years, at a 14% rate the next 4 years, and then grow the dividend at a 9% rate thereafter. This phased growth pattern is in keeping with the expected life cycle of earnings. You required a 13% return to invest in this stock. What value should you place on a share of this stock? এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে, সেখান থেকে চাওয়া হয়েছে যে হোয়াট ভ্যালু শুড ইউ প্লেস অন এ শেয়ার অফ দিস স্টক, এই শেয়ারের বা এই স্টকের কয় টাকা তুমি ধার্য করবে। এই যে উপরের যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যের আলোকে সেটা আমরা এখানে দেখব। এখানে আমাদের বেশ কিছু স্টেপ দেখাতে হবে, সেই স্টেপগুলো আমি দেখি এক এক করে বলি। আমাদের এখানে ডিভিডেন্ড পার শেয়ার বলা আছে 3 টাকা। গ্রোথ রেট আবার কয়েক রকমের। গ্রোথ রেট বলা আছে যে প্রথম 4 বছরে 12%, আর তারপরের বছরগুলোতে 9%। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা আয় হচ্ছে 13%, আর নাম্বার অফ ইয়ার হলো 4%। ঠিক একই রকম ভাবে আগের মতো স্টেপ 1 এ আমাদের D1 D2 D3 D4 বের করে নিই, যেভাবে আমরা বের করেছি এর আগের অঙ্কগুলোতে সেভাবে করে বের করে নিয়েছি। স্টেপ 2 তে ঠিক একই রকম ভাবে আমাদের এখানে পিভি, যেটা আমরা গত অঙ্কে বের করেছিলাম যে পিভি অফ ডিভিডেন্ড, সেটা আমরা বের করেছি 12% ধরেই, যেটা পেয়েছি সেই অনুযায়ী। স্টেপ 3 তে পেয়েছি সেই P4 এর মান, স্টেপ 4 এ হচ্ছে P4 এর সেই পিভিটা, এবং এর পরে মার্কেট প্রাইস অফ শেয়ার এবং মার্কেট প্রাইস অফ ডিভিডেন্ড, এই দুটো যোগ করলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তার মানে আমাদের যে বিষয়টা এখানে চাওয়া হয়েছে যে প্রথম 4 বছর ক্যালকুলেশন করে দেখাও যে আমাদের এখানে অঙ্কটা কেমন। আমি আবার একটু অঙ্কে যাই। এখানে বলছে যে কোম্পানি এক্সপেক্টেড টু ইনক্রিজ দ্য ডিভিডেন্ড at a 12% annual rate the first 4 years, and a 14% rate the next 4 years, and then grow the dividend at a 9% rate thereafter.
তার মানে আমাদের এখানে টোটাল প্রথম বছরে যে 4 বছরের আমাদের হিসাব আছে, সেখানে 12% আসলে আমাদের ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। এই 12% রেট ধরেই আমাদের বর্তমান মূল্যটা বের করতে হবে শেয়ারের। সেটাই আমরা করেছি ঠিক গত অঙ্কটার মতোই। তার মানে এখানে শিক্ষার্থীরা, এখানে আমরা দেখছি যে একই ধরনের অঙ্ক, একই ধরনের সমাধান যেখানে হবে, কিন্তু আমাদের অঙ্কের প্যাটার্ন বা আমাদের অঙ্কের ল্যাঙ্গুয়েজ বা তথ্যগুলো একটু ভিন্ন বা একটু ব্যতিক্রম ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়, যাতে করে আমাদের অঙ্ক করার সময় আমরা একটু পাজল সৃষ্টি হয় বা আমরা একটু কনফিউজড হয়ে পড়ি। এইগুলো করার জন্য এই ধরনের তথ্য বিভ্রাট এখানে দেখানো হয়, কিন্তু আসলে আমাদের যে জিনিসটা চাওয়া হবে সেই জিনিসটা আমরা কিভাবে বের করব সেটা আমরা লক্ষ্য করলেই এই সমাধানে আমরা আসতে পারবো। এর আগের অঙ্কটায় সরাসরি চাওয়া হয়েছিল যে টুডে মার্কেট প্রাইস কত, আর এই অঙ্কটায় চাওয়া হয়েছে কি যে হোয়াট ভ্যালু শুড ইউ প্লেস অন এ শেয়ার অফ দিস স্টক। তার মানে এখন যদি তুমি এই শেয়ারটাকে প্লেস করতে চাও তাহলে কয় টাকা দেখাবা, কথাটা একই। এর আগের অঙ্ক দেখাইছিল যে বর্তমান মূল্য কত দেখাও, সরাসরি বলেছিল। আর এখানে বলেছে যে এখন যদি তুমি শেয়ারটা প্লেস করো তাহলে কয় টাকা দেখাবা, তার মানে ওইটাই আসলে বর্তমান মূল্যটাই চাওয়া হয়েছে। ঠিক এই জিনিসটাকে বুঝেই আমাদের এখানে সমাধানে আসতে হবে। এরপরে আরো কিছু অঙ্ক আমি একটু দেখাই। আজকে বেশ কিছু অঙ্ক নিয়ে আমরা বসেছি। এই অধ্যায়ে যেই ধরনের যত রকমের অঙ্ক আর আসতে পারে বা আছে, তোমাদের 4 মার্কস এবং 10 মার্কসের জন্য যেসব অঙ্কগুলো আসে সাধারণত সবগুলোই আমরা এখানে আনার চেষ্টা করেছি। আমরা স্টেপ বাই স্টেপ আমরা এখানে দেখানোর চেষ্টা করব আজকে ক্লাসে। পরবর্তী অঙ্ক হলো আমার বইয়ের 27 নম্বর অঙ্ক। এখানে বলা আছে, অঙ্কটা এমন, ELK country telephone has paid the dividend shown in the following table over the past 6 years. একটা কোম্পানি তারা গত 6 বছর ধরে যে ডিভিডেন্ড দিয়েছিল তার একটা টেবিল আমাদের সামনে দেওয়া আছে। 4 থেকে 9 সাল পর্যন্ত যতগুলো ইয়ারে ডিভিডেন্ড দিয়েছিল সেই ইয়ার ভিত্তিক ডিভিডেন্ড টাকা দেওয়া আছে পার শেয়ারে। সেখান থেকে চাওয়া হয়েছে নিচে, দ্য ফার্মস ডিভিডেন্ড পার শেয়ার নেক্সট ইয়ার ইজ এক্সপেক্টেড টু বি টাকা 3.02। তার মানে নেক্সট ইয়ারে আমাদের ফার্মের এক্সপেক্টেড ডিভিডেন্ড হচ্ছে 3 টাকা 02 পয়সা। এবার 1 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে, ইফ ইউ ক্যান earn only 13% on similar risk investment, what is the most you would be willing to pay per share? তোমাকে যদি 13% আর্ন করতে হয় তাহলে কত টাকা তুমি এখানে দিতে চাচ্ছ। 2 নম্বরে বলতেছে, ইফ ইউ ক্যান আর্ন অনলি 10% সিমিলার রিস্ক। তার মানে এখানে যদি রিস্ক থাকে 10% তাহলে কত টাকা তুমি দিবা। আর 3 নম্বরে বলছে, কম্পেয়ার দ্য কন্ট্রাস্ট ইউর ফাইন্ডিংস ইন পার্ট এ অ্যান্ড বি অ্যান্ড ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ চেঞ্জ ইন রিস্ক অন শেয়ার ভ্যালু। তার মানে দুটোকে আমরা এখানে সিতে এসে কম্পেয়ার করেছি। এখানে হচ্ছে গিটম্যানের একটা অঙ্ক এখানে আমরা নিয়ে এসেছি। তো আমরা যাই, এখানে প্রথমে আমাদের গ্রোথ রেটটাকে বের করে নিতে হবে। গ্রোথ রেটটা বের করার নিয়ম হলো, একটা সূত্র আছে, জি তে গ্রোথ রেট সমান সমান একটা রুট ওভার নিব, তার উপরে এন, এন মানে হচ্ছে বছর সংখ্যা, আর নিচে হচ্ছে ডিপিএস বা ডিভিডেন্ড পার শেয়ার প্রথম, এবং ডিভিডেন্ড পার শেয়ার জিরো। জিরো মানে হচ্ছে একেবারে প্রথম যেই বছর সেইটার, আর তার পরের বছরের এবং শেষের বছর, এই দুটো বছরের ডিভিডেন্ডকে ভাগ করে -1 দিতে হবে। তার মানে ডিভিডেন্ড ডিপিএস 1 মানে হচ্ছে শেষের বছরের ডিভিডেন্ড, আর ডিপিএস 0 মানে হলো একদম প্রথম বছরের ডিভিডেন্ড। এই দুটো বসিয়ে এন এর মান হচ্ছে এখানে 5 ধরেছি। এর কারণ হলো আমরা যদিও 6 বছরের তথ্য দেওয়া আছে কিন্তু আমাদের এখানে হিসাব হচ্ছে 5 বছরের। এর কারণ হলো যে আমরা সবসময় 1 বছর এখানে কম হিসাব করি। আমাদের 6 বছর পরে যে হইলেও আমরা একটা বছর অতিবাহিত করার পরে এখানে এসে পৌঁছেছি, সেজন্য আমরা 1 বছর মাইনাস করব। এখানে এন এর মান হবে 5। তো এই সবগুলো মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 5% আমাদের গ্রোথ রেট। আমাদের গ্রোথ রেট হবে 5%। এখানে আমরা দেখিয়েছি, এখানে এন মানে হচ্ছে ছোট হাতের এন মানে হলো বড় হাতের এন, মানে যত বছর আমাদের দেওয়া থাকবে সেখান থেকে -1। এ হচ্ছে সহজ হিসাব।
মান বসিয়ে আমাদের গ্রোথ রেট এখানে পেয়েছি 5%। এর আগের অঙ্কগুলোতে সরাসরি গ্রোথ রেট দেওয়া ছিল, কিন্তু এখানে এবার গ্রোথ রেট আমরা বের করে নিলাম। সূত্রটা হচ্ছে এই, রুট ওভার পয়েন্ট উপরে ওভার এন, ভিতরে হচ্ছে ডিপিএস 1/ডিপিএস 0 -1। এই হচ্ছে আমাদের সূত্র। গ্রোথ রেট বেরিয়েছে 5%। এরপরে এ যে চা হয়েছে যে আমাদের যদি 13% করে আমাদের কেই হয় তাহলে আমাদের কয় টাকা আসে, প্রাইস অফ দ্য শেয়ার। আমাদের এখানে D1/K-G। D1 আমরা জানি যে আমাদের দেওয়া আছে, যে আমাদের এক্সপেক্টেড হচ্ছে 3.02 পয়সা। সেই এক্সপেক্টেডটাই আমরা ধরেছি, আর নিচে হলো কে এর মান 13 ধরেছি এবং গ্রোথ রেট 5 ধরে ক্যালকুলেশন করলে আসে 37 টাকা 75 পয়সা। ঠিক একইভাবে আবার বিতে আমরা পেয়েছি যে বিতে আমাদের কেই যদি 10 ধরি, আমাদের যদি 10 ধরা হয় কস্ট, তাহলে আমাদের এখানে আসে ঠিক একই মানগুলো বসিয়ে আমাদের আসে 60 টাকা 40 পয়সা। এই দুটো মান আমরা বের করেছি। এবার 3 নাম্বার সি নাম্বারে বলা হয়েছে দুটোকে কম্পেয়ার করো। তো কম্পেয়ার এখানে আমরা করছি, বলা হচ্ছে as risk increase the required rate of return increases causing the share price to fall। তার মানে এখানে বলছি যে যদি আমাদের রিস্ক বাড়ে, তার মানে এই যে এখানে 10% আর এখানে 13%, তার মানে এটাই 1 নম্বরে রিস্ক বেশি। রিস্ক যদি বাড়ে, the required rate of return increases, তার মানে আমাদের রেট অফ রিটার্নটাও এখানে বাড়াতে হবে। causing the share price to fall, কারণ এখানে আমাদের শেয়ার প্রাইসটা নিম্নগামী হচ্ছে, কমে আসছে। তার মানে শেয়ার প্রাইস কমে গেলে আমাদের যদি রিস্ক বাড়ে তাহলে শেয়ার প্রাইসটা কমে আসছে। এটাই হচ্ছে আমাদের এখানে সি নাম্বারের আমাদের এখানে সমাধান। এরপরে আমরা আসছি কমন স্টক আর ইকুইটি ক্যাপিটাল নিয়ে কিছু আলোচনা। আমাদের এখানে যে একটা কোম্পানির কমন স্টক থাকে, সেই কমন স্টকের যে বিষয় বেশ কিছু জিনিস আমাদের বের করতে হয়, সেগুলো আমরা এখানে দেখাবো। একটা অঙ্ক এখানে নিয়েছি, বলা হচ্ছে এ কোম্পানি পেজ ডিভিডেন্ড অফ টাকা 15 পার শেয়ার, কোম্পানির গ্রোথ রেট ইজ 0%, ইফ দ্য কস্ট অফ ইকুইটি ইজ 12%, হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার। প্রেজেন্ট ভ্যালু চাওয়া হয়েছে, সমস্তগুলো তথ্য দেওয়া আছে। আমাদের সূত্র হলো DO/KE। ডিও মানে হচ্ছে আমাদের ডিভিডেন্ড, আর কেই মানে হচ্ছে আমাদের কস্ট অফ ক্যাপিটাল। এই দুটো ভাগ করলে আমাদের টাকা আসছে 125, হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার। খুব সহজ একটা বিষয়। এর পরের অঙ্কে দেখি কে বলা আছে। বলা আছে এই কোম্পানি সেলস শেয়ার ফর টাকা 40 and required rate of return is 13%, then calculate current payment of dividend। তার মানে এখানে আমাদের এর আগের অঙ্কে হচ্ছে ডিভিডেন্ড দেওয়া ছিল, শেয়ারের মূল্য বের করা হয়েছে, আর এখন হচ্ছে শেয়ারের মূল্য দেওয়া আছে, ডিভিডেন্ডের পরিমাণটা বের করতে হবে। ঠিক উল্টোটা, একই সূত্র বসিয়ে জাস্ট মানটা হবে উল্টো। এখানে ডিভিডেন্ডের মূল্যটা আমাদের বের করতে হবে, তাই ডিভিডেন্ডকে আমরা কনস্ট্যান্ট রেখেছি। শেয়ারের মূল্য 40 টাকা দেওয়া আছে, আর কে এর মান 13% দেওয়া আছে। আর গুণ করলে আমাদের ডিভিডেন্ড আসে 5 টাকা 2 পয়সা। একই অঙ্ক, জাস্ট তথ্য একটা ডিভিডেন্ড দেওয়া, শেয়ারের মূল্য চাওয়া হয়েছে, আর একটা শেয়ারের মূল্য দিয়ে ডিভিডেন্ডের মূল্য চাওয়া হয়েছে, একই জিনিস। এরপরে আরেকটা অঙ্ক আমরা নিয়েছি এখানে। এখানে বলছি স্ক্যান সিমেন্ট কোম্পানি is currently selling for টাকা 50 a share with an expected dividend in the coming year of টাকা 3.5 per share. If the growth rate is dividend expected by investors is 5%, what is the required rate of return for this stock? তার মানে এখানে আমাদের যে সূত্রটা আমরা দিই, কি মানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আমাদের এখানে সূত্র হবে। আমাদের এখানে ঠিক আগের অঙ্কে যেটা দেওয়া হয়েছে, দেখো আগের অঙ্কে যাচ্ছি। এখানে হলো PO = DO/KE, কারণ এখানে গ্রোথ রেটটা নাই, কিন্তু এই অঙ্কে গ্রোথ রেট আছে বলে ঠিক একই অঙ্ক, একই সূত্র PO = D1/KE, গ্রোথ রেট আছে বলে -G, এটা আমাদের এখানে আসছে। তো এখানে আমাদের এখানে সমস্ত তথ্যই দেওয়া আছে। চাওয়া হয়েছে কেই, এর আগের অঙ্কগুলোতে একবার ডি চাওয়া হয়েছিল, তবে পি চাওয়া হলো, এবার কেই চাওয়া হয়েছে। আমাদের এখানে দেওয়া আছে যে পিওর মান হলো 50 টাকা,
D1 এর মান হলো 3.5 টাকা, গ্রোথ রেট ধরা হয়েছে 5%, কেই কত এটা বের করো। তো ঠিক একইভাবে আমরা আর গুণ করেছি, আর গুণ করে আমাদের এখানে কে এর মান এসেছে 12%, অর্থাৎ আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা আমাদের কস্ট অফ ক্যাপিটাল এটা হলো 12%। তার মানে একই অঙ্ক, একই ধরনের তথ্য দিয়ে আমাদের 3 রকম জিনিস এখানে চাওয়া হয়েছে। আর যদি গ্রোথ রেট আসে তাহলে গ্রোথ রেটটা কে এর সাথে মাইনাস হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অধ্যায়টা যেটা আমাদের স্টক মূল্যায়ন বা ভ্যালুয়েশন অফ স্টক, এখানে আমাদের এই ধরনের সমস্ত অঙ্কগুলো আসতে পারে। এই অঙ্কগুলো সাধারণত 4 মার্কসের জন্য হতে পারে, আবার 10 মার্কসের জন্য একাধিক অঙ্ক একসাথে বসে হতে পারে। তো তোমরা যার যে বই আছে না কেন সেই বইয়ের থেকে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে নিজের মতো করে, এবং যে কোনো সমস্যা হলে আমাদের সাথে শেয়ার করবে, জানাবে, এবং তোমরা নিজেদের পড়াশোনার দিকে আরো বেশি আহ, সতর্ক হবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।